সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির জিরো টু হিরো অন ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 30 অর্থাৎ ইনভার্টারের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে ইনভার্টার, অর্থাৎ যেটাকে আমরা বলি আইপিএস বাসাবাড়িতে, আইপিএস ইউপিএস, যেটা দিয়ে সহজ কথায় ডিসি থেকে এসি করা হয়। বিদ্যুৎ চলে গেলে বিদ্যুতের বিকল্প হিসেবে যে জিনিসটা আমরা ব্যবহার করি, সেই জিনিসটাতে কি আছে, কিভাবে এটাকে বানানো হয়, আমরাই বা কিভাবে বানাতে পারবো। আমরা আজকে চেষ্টা করব যে ছোটখাটো আইপিএস কিভাবে বানানো যায় সেই বিষয়গুলো দেখে নিতে। আজকের ক্লাস শেষে আপনারাও যদি ভালো করে বুঝেন আইপিএস বানাতে পারবেন আর কি। আমাকে কি দেখা যাচ্ছে? মানে বোর্ড টোড দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না দাদা, দেখা যাচ্ছে। আপনাকে একটু কালো দেখা যাচ্ছে। কালো দেখা যাক, কালো মানুষ কালো দেখা যাওয়াই ভালো। শুধু উগান্ডায় চলে গেছেন আবার। হ্যাঁ, উগান্ডায় চলে গেছেন আজকে। অসুবিধা নেই। এটা দেখছেন, এটা সার্চ বারে এটা কি ক্লিয়ার আসে না দাদা লেখাটা। লেখা আসে না? ফিফা লাইভ না। হুম, ফিফা লাইভ ফিফা লাইভ ট্রফি। বুঝছেন তো? আমি কিন্তু খেলা দেখি না। বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা ভাইয়া কখন সার্চ দিয়েছেন এটা সময় দেখা গেলে বোঝা যাবে যে আপনি কোন দলের সাপোর্টার। আমি একটু একটা ফোন আসছে, হ্যাঁ একটু মিউট থাকুন। আচ্ছা সরি, আমি আসলে একটা ফোন অ্যাটেন্ড করতে হয়েছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে উম
ছবিগুলো ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আগে থিওরিটা করি, এটা হয়তো থিওরি দেখা যাবে। দেখা যাচ্ছে এটা? জি, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ওকে, তো এখানে আমরা একটা আইসি দেখতে পাচ্ছি CD4047, এটা হচ্ছে একটা আইসি। এখন আপনারা বলবেন এটা আবার কি ধরনের আইসি? আইসি তো আমরা পড়ি নাই। আইসি আসলে আমরা যারা ইলেকট্রনিক্স এর সাথে সংশ্লিষ্ট, আমরা টুকটাক এই বিষয়গুলো সম্পর্কে জানি। যে আমরা একটু দেখি আইসিটা দেখতে কেমন। CD4047, এটাকে বলা হয় স্টেবল মাল্টি ভাইব্রেটর আইসি। স্টেবল মাল্টি ভাইব্রেটর আইসি দেখতে কেমন একটু দেখাই। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা জি, এটাই হচ্ছে CD4047 আইসি। মানে আইসি দেখতে এরকম কাঁকড়ার মতো হয়, অনেকগুলো পিন থাকে, এই পিনের নাম্বার থাকে। তো নাম্বার গুলো কিভাবে বুঝবো কোনটা কত, সেটা প্রয়োজনে আমরা আমাদের যে ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল ক্লাস সেখানে দেখব। কিন্তু আজকে একটু বুঝি, এটা হচ্ছে একটা আইসি, আর এই আইসিটার নাম হচ্ছে কি? স্টেবল মাল্টি ভাইব্রেটর সার্কিট, সরি স্টেবল মাল্টি ভাইব্রেটর আইসি, অর্থাৎ CD4047। এই আইসি গুলা দিয়ে আমরা কি করব? মাল্টি ভাইব্রেটরের কাজ কি? মানে হচ্ছে একবার এটাকে অন করবে আর একবার এটাকে অন করবে, অন অফ এভাবে করে। যদি কোনো সার্কিটকে স্টেবল, মানে কোন একটা সার্কিটকে যদি আপনি অপারেশনটা ফ্রিকোয়েন্টলি করতে থাকেন, আমরা সার্কিট ক্লিয়ার করে বুঝবো, তখন বুঝে যাব তার কাজটা কি। তখনই এই মাল্টি ভাইব্রেটরটা যে আউটপুট, সেটাকে দিয়ে আমরা কি করতে পারবো? ইনভার্টার তৈরি করতে পারবো। এই জন্য এই ধরনের একটা মাল্টি ভাইব্রেটর সার্কিট আমাদের প্রয়োজন। আমরা যদি একটু ডাটা শিটে দেখি, এই যে এই ধরনের হয় আর কি, হ্যাঁ, মনোস্টেবল অথবা অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে, অ্যাস্টেবল আর স্টেবল এই দুইটা কিন্তু দুই জিনিস। এটা কিন্তু অনেকেই কনফিউশন হয় যে মনোস্টেবল অথবা অ্যাস্টেবল। আরেকটা আছে কি স্টেবল, ওটা কিন্তু মনো না। ঠিক আছে, মনোস্টেবল হলে এর সামনে এরকম স্টেবলের সামনে কি থাকবে? এ থাকবে। অ্যাস্টেবল যে কথা, মনোস্টেবল একই কথা। তো আমরা আমাদের যে মূল জিনিস সেখানে চলে যাচ্ছি। এই ধরনের CD4047 একটা আইসি নিব। এটা হচ্ছে 14 পিনের আইসি। ঠিক আছে, এই যে 14টা পিন থাকবে এখানে, 1 2 3, তারপরে হচ্ছে 4 5 6 7 8 9 10 11 12, 13 নাম্বারটা নট ইউজ, 14। এইখানে যে কানেকশনটা দেয়া আছে আমরা ঠিক সেই কানেকশনটা দিব। মানে 14 6 5 4 কে আমরা কি দিব? আমরা পজিটিভ দিব। এই ধরনের পজিটিভ ডিসি, 12 ভোল্টের ডিসি থেকে পজিটিভ লাইনটা এই টার্মিনাল গুলোতে দিয়ে দিব। তারপরে 10 এবং 11 থেকে আমরা আউটপুট নিব। এই আউটপুটটা কি সেটা আমরা কিছুক্ষণ পরে বলছি। আর ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ মাল্টি ভাইব্রেটরের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা কত হবে এটা সেট করব এই সার্কিট থেকে। মানে এইখানেই মূল কাজটা হবে। এটা একটা ভেরিয়েবল রেজিস্টর, বিআর মানে হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। তো ভেরিয়েবল রেজিস্টরের একটা টার্মিনাল 2 এ দিব, আর একটা টার্মিনাল এই পয়েন্টে দিব, মানে 3 এ দিব। আসলে এই পয়েন্ট মানে হচ্ছে যে দেখুন, এই পয়েন্ট মানে আমি এই কলমটা নিই,
এই পয়েন্ট মানে মূলত হচ্ছে এই যে এইভাবে করে যে 3-এ লাগান, তাহলে একটা ভেরিয়েবল রেজিস্টারে 3টা টার্মিনাল থাকে, 3টা টার্মিনালের 3 নাম্বার পয়েন্টটা এখানে সংযুক্ত করে এই দুইটাকে একসাথে 3-এ দিব, আর বাকি আরেকজনকে 2-এ দিব। ঠিক আছে, এইভাবে এই ভেরিয়েবল রেজিস্টারটা আমরা কানেক্ট করব। তারপরে হচ্ছে আপনার 1 এবং যে 3-এর যে জাংশন টার্মিনালটা, সেইখানে আমরা একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর দিয়ে এইভাবে কানেক্ট করব। তো এইখানে আমরা কি করলাম, বেসিক্যালি এইখানে আমরা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা কেমন হবে, ফ্রিকোয়েন্সিটা সেট করছি ভেরিয়েবল রেজিস্টর দিয়ে, আর সেখানে যে পালসটা তৈরি হবে সেই পালসের উইথ টাইম মানে হচ্ছে যে আমরা টাউ ইজ ইকুয়াল টু যে আরসি জানি, 1/RC জানি, এই বিষয়গুলোর সেটগুলো এই ক্যাপাসিটর এবং রেজিস্টর দিয়ে আমরা এখানে করছি আর কি, মানে অসিলেশন ফ্রিকোয়েন্সিটা তৈরি করছি এখান থেকে। তো এই অসিলেশন ফ্রিকোয়েন্সির কমান্ড অনুযায়ী এই আউটপুট দুইটা টার্মিনাল, এই 10 এবং 11 নাম্বারকে বলা হয় আউটপুট টার্মিনাল। এই আউটপুট টার্মিনালে কি পরিমাণ ওয়েভ বের হবে এটা নির্ভর করছে এটার উপর। এখন দেখা যাক আমরা এখান থেকে কি আউটপুট পাচ্ছি। মনে করেন যে প্রথম সাইকেলে এই জায়গা থেকে আমরা একটা এরকম পজিটিভ হাফ সাইকেল পেলাম, কোথায়, এই 10 নাম্বারে। এই পজিটিভ স্কোয়ার ওয়েভ একটা পালস যখন এখান থেকে আউটপুট দিবে, এই আউটপুটটা এটা হচ্ছে একটা কি মোসফেট। মোসফেট আমরা পড়েছি, মোসফেট MOSFET, মোসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এর আগেও আমরা মোসফেটের ক্লাস সবকিছু পড়ে নিয়েছি। এই মোসফেটের যে গেট টার্মিনালটা থাকবে সেই গেট টার্মিনালে একটা রেজিস্টর দিয়ে ট্রিগার করা হবে। ঠিক আছে, আচ্ছা, যখন ধরে নিলাম আমরা এইখানে একটা কারিশমা হয়েছে, সেটা পরে বলছি, এই কারিশমার কারণে 10 নাম্বার টার্মিনাল দিয়ে এরকম একটা পালস, মানে একটা পজিটিভ হাফ সাইকেলের এরকম পজিটিভ পালস একটা এখানে আসলো। এই পজিটিভ পালস রেজিস্টরের ভিতরে কিছুটা ড্রপ হবে, ড্রপ হয়ে গেটের মধ্যে সাপ্লাই দেওয়া হবে। গেটের মধ্যে সাপ্লাই হওয়ার পরে এই গেট টার্মিনালে যেহেতু এই পজিটিভ পালসটা আসছে, তখন এই ড্রেন এবং সোর্সকে সে কি করে দিবে, শর্ট করে দিবে। তাহলে এই ড্রেন এবং সোর্স যদি শর্ট হয়, এইভাবে ড্রেন এবং সোর্স এখন মনে করেন শর্ট, যদি শর্ট হয় তখন এই সোর্সে যা ছিল সেটা কোথায় চলে যাবে, এই শর্ট টার্মিনাল হয়ে ড্রেনে চলে যাবে, তাই না? এখন সোর্সে কি আছে, সোর্সে আছে হলো এই যে এইভাবে করে দেখুন নেগেটিভ, অর্থাৎ সিস্টেমের যে নেগেটিভ সেটা কোথায় আছে, সোর্সে আছে। আমি কালার চেঞ্জ করে দিচ্ছি একটু, এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দাদা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে সিস্টেমের যে নেগেটিভ, এই নেগেটিভ ভোল্টেজটা এইভাবে করে এই সোর্সের মাধ্যমে এই ড্রেনের এইখান দিয়ে করে এইখানে চলে আসলো। বুঝা গেছে? জি। কখন এটা, যখন এই গেটটা ট্রিগার পেল। কখন ট্রিগার পেল, কোনো কারণে এই আইসির আউটপুট 10 নাম্বার টার্মিনালে এরকম একটা পজিটিভ হাফ সাইকেল আসছিল, সেই পজিটিভ হাফ সাইকেল গিয়ে গেটকে ট্রিগার করলো, আর গেট তৎক্ষণাৎ এই সোর্স এবং ড্রেনকে শর্ট করে দেওয়ার কারণে এইখান থেকে নেগেটিভ এইভাবে করে এই রাস্তা দিয়ে করে এই ট্রান্সফরমারের, এটা কি একটা ট্রান্সফরমারের একটা ওয়াইন্ডিং এ আসলো। ট্রান্সফরমারের এই যে মধ্যখানে সেন্টার টাইপ প্রকৃতির, এই মধ্যখানে কি দেওয়া আছে, মধ্যখানে পজিটিভকে দেওয়া আছে, এই পজিটিভকে এই মধ্যখানের ওয়াইন্ডিং এ দিয়ে দেওয়া আছে, আর নেগেটিভ কই আসলো, উপরের টার্মিনালে। তাহলে এই ট্রান্সফরমারের এই অর্ধেক কয়েল 12 ভোল্ট পেল কিনা, পেল? এই যে এই উপরের টার্মিনালে হচ্ছে 12 ভোল্টের পজিটিভ এইভাবে করে মিডলে আসলো, আবার এই নিচের থেকে হলো এই নেগেটিভ এইভাবে করে
এইভাবে করে এখানে আসলো, তাহলে নেগেটিভ উপরে আর নিচের থেকে পজিটিভ আসলো, এই দুই জায়গায় পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট আসলো। ওকে, জি ওকে দাদা। ট্রান্সফরমারের কখনো যদি এই দুইটা কয়েলে একটা ভোল্টেজ আসে, ভোল্টেজটা এসি নাকি ডিসি আমি জানি না, সেটা পরে, কিন্তু একটা ভোল্টেজ আসছে, কত ভোল্ট? 12 ভোল্ট। সে 12 ভোল্ট এই কয়েলের মধ্যে ইনডিউসড হলে ট্রান্সফরমারের নীতি অনুযায়ী, ট্রান্সফরমার অ্যাকশন অনুযায়ী এই 12 ভোল্ট এদিকে স্টেপ আপ হলে এই জায়গায় এই কয়েলে যত ভোল্টেজ তৈরি করার কথা তত ভোল্টেজ এই দুই মাথায় তৈরি করে কিনা? জি করে। তাহলে এইখানে পজিটিভ হাফ সাইকেল ছিল, এখানেও পজিটিভ হাফ সাইকেল থাকবে এইভাবে, কিন্তু এইখানের ভোল্টেজ হচ্ছে 12, এইখানের ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট, যেহেতু ট্রান্সফরমার কিভাবে ওয়াইন্ডিং করা 12/230, মানে এখানে 12 আসলে এদিকে কত আসবে? 230 হয়ে যাবে। এটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, মানে কম ভোল্টেজ দিয়ে বেশি ভোল্টেজ পাওয়া। বোঝা গেছে এই পর্যন্ত? জি দাদা বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন, একবার যদি এই জিনিসটা মানে 10 নাম্বার টার্মিনালটা একবার যদি এরকম হাই হয়ে যায়, তাহলে সেকেন্ড সাইকেলে, দ্বিতীয় সাইকেলে হাই হবে হচ্ছে 11টা। ওই 10 নাম্বার তখন কি হয়ে যাবে? অটোমেটিক লো হয়ে যাবে, হাই আবার লো, তারপর আবার হাই, তারপরে আবার লো। ঠিক এই জিনিসটা ও যখন হাই হবে এ তখন কি থাকবে? লো থাকবে। এই জন্য এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আবার দ্বিতীয় সাইকেলে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। এখন দ্বিতীয় সাইকেল শুরু হলো, তো দ্বিতীয় সাইকেলে হাই কে হবে? নিচেরটা হাই হবে, মানে 11তে আবার একটা পালস আসবে। কোন বরাবর? এই যখন লো হচ্ছে ঠিক ওই বরাবর একটা পালস আসবে, এই যে এইভাবে সে হাই হবে। কখন হাই হবে? যখন এই ব্যক্তিটা এইভাবে লো হলো, এই যে এইভাবে যখন লো হলো তখন এ কি হবে? হাই হবে। সহজ কথায় একবার ও হাই হলো, দ্বিতীয়বার হাই হবে কে? নিচেরটা। এই জন্যই এটা মাল্টি ভাইব্রেটর, হাই লো হাই লো। মাল্টি ভাইব্রেটরকে অনেক সময় আপনারা হাই লো সার্কিটও বলেন। ফ্লিপ ফ্লপ সার্কিটের ফ্লিপ ফ্লপটা হচ্ছে এটার অনেক আগের ভার্সন আর কি, মানে শুরুর দিকে ফ্লিপ ফ্লপ, ওটাকে একটু আপগ্রেড আপগ্রেড করতে করতে শেষে কি মাল্টি ভাইব্রেটর। আমরা ইলেকট্রনিক্সে পড়বো মাল্টি ভাইব্রেটরের কাজ, আরো আমাদের ক্লাস ক্লাস আছে সেই সম্পর্কিত। তো যাই হোক, শুধু একটু মনে রাখেন এই আউটপুট দুইটা টার্মিনালের, একটা হচ্ছে 10, 10-এ যদি একবার হাই হয় তাহলে তখন 11 কি থাকবে? লো থাকবে। আবার 11 যখন হাই হবে তখন 10 থাকবে কি? লো থাকবে। তো দ্বিতীয় সাইকেলে হাই হলো কে? 11। তাহলে 11 নাম্বার হাই হলে এই গেটে কি হলো? পালস চলে আসলো। পালস চলে আসলে এবার শর্ট হবে এই ড্রেন এবং সোর্স, এই দুই টার্মিনাল। তো এই সোর্সে তো কি দেওয়া আছে? সোর্সে তো নেগেটিভ দেওয়া আছে। কিভাবে? এই যে সেম টার্মিনাল এভাবে করে এই যে সোর্সে নেগেটিভ দেওয়া কমন, তাহলে এই নেগেটিভ এই সোর্সের মাধ্যমে এই ড্রেনে হয়ে এই নিচের কয়েলে আসবে। এই নেগেটিভ কই আসবে? নিচের কয়েলে আসবে। আর ততক্ষণে এটা কি হয়ে গেল? এটা বন্ধ, এটা বন্ধ হয়ে গেল। উপরের এটা কেন বন্ধ? কারণ এই জায়গায় এখন কি হাইয়ের পরে কি চলছে? প্রথমে হাই ছিল, এখন লো চলছে, লো। তাহলে লো মানে গেটে কোনো পালস নাই, আর গেটে কোনো পালস না থাকলে এই ট্রানজিস্টর বা মসফেটটা কি? বন্ধ। তাহলে এটা যেহেতু বন্ধ তাহলে এই জায়গায় নেগেটিভ আসতে পারে না। এখন এই অবস্থায় এটা যখন লো, এটা তখন হাই, আর এটা হাই মানে এই গেটে ট্রিগার হচ্ছে, আর গেটে ট্রিগার হলে এই সোর্স আর ড্রেন শর্ট হচ্ছে। যেহেতু সোর্সে নেগেটিভ দিয়ে রাখা আছে, সেই নেগেটিভ এইভাবে করে ড্রেনের মাধ্যমে হয়ে এই টার্মিনালে চলে গেল। আর এই টার্মিনালে নেগেটিভ, আর মিডলে দেখেন কমন একটা পজিটিভ দিয়ে রাখছি আমি সব সময়ের জন্য। তাহলে মিডলে পজিটিভ, সেন্টার টেপের মধ্যখানে পজিটিভ, আর যে কোনো একটা মাথায় নেগেটিভ আসলে আবার সে 12 ভোল্ট পেল। কিন্তু আগে যে পোলারিটিতে পেল এখন তার উল্টা পোলারিটিতে পেল। দেখেন, আগে কয়েলের যে কোনো কয়েলের শুরু আর শেষটা বুঝতে হবে। এইভাবে দেখেন, এই যে এইভাবে করে শুরু করলাম, হ্যাঁ,
ওয়াইন্ডিংটা কোন দিকে করছি আমি? ক্লক ওয়াইজ ওয়াইন্ডিং, ক্লক ওয়াইজ, ঘড়ি যেভাবে ঘুরে ঠিক সেইভাবে করে ওয়াইন্ডিংটা করছি, এইভাবে ক্লক ওয়াইজ। ওকে, ঘড়ির কাঁটার দিকে ওয়াইন্ডিং। তাহলে ক্লক ওয়াইজ ওয়াইন্ডিং এর এই শুরুর টার্মিনালটা মনে করেন এই জায়গায় হচ্ছে নেগেটিভ, আর এই লাস্টের টার্মিনাল এই জায়গায় হচ্ছে পজিটিভ। তাহলে এই দুই টার্মিনাল এইভাবে থাকলে যেই ওয়েভটা তৈরি করবে, যদি এটা উল্টা ভাবে থাকে, নিচের অংশের জন্য উল্টা না, দেখেন তো নিচের অংশটা শুরু হয়েছে কিভাবে? এই দিক থেকে না, নেগেটিভটা কোথায়? নিচে। তাহলে আমরা যদি এটা এবার মুছে দিই, নিচের এই অংশটার জন্য হিসাব করি এইভাবে, ওয়াইন্ডিং তো ঠিক আছে তাই না, কিন্তু এই শুরুর টার্মিনালে আগে ঢুকেছে মাইনাস। এখন এই শুরুর টার্মিনাল মানে মধ্যখানের থেকে চিন্তা করেন, এটাই হচ্ছে এখন মধ্যখানের, এইখানে ঢুকছে কি প্লাস, আর লাস্টের টার্মিনাল ঢুকছে মাইনাস। মানে আগে যা ছিল তার উল্টা ভাবে ঢুকছে। ওয়াইন্ডিং এর প্যাচের দিক ঠিক আছে, প্যাচের দিকের মাথায় আগে ছিল, এই যে মাথায় ছিল মাইনাস, আর এটা ছিল শেষ, মিডলটা ছিল শেষ, এই জায়গায় ছিল প্লাস। এই জন্য যে ওয়েভটা আমরা পেয়েছি, এখন এইভাবে ক্লকওয়াইজ ওয়াইন্ডিং এর মাথায় হচ্ছে প্লাস মানে এটা, আর লেজে হচ্ছে মাইনাস। তার মানে সেম ওয়াইন্ডিং সেম দিকে আছে, কিন্তু পোলারিটি চেঞ্জ হয়েছে, এই মাথায় এখন প্লাস, এটা এখন মাইনাস। এই জন্য দ্বিতীয় সাইকেলে উল্টা ওয়েভ তৈরি হবে, মানে প্রথম সাইকেলে যে ওয়েভ পাওয়া যাবে দ্বিতীয় সাইকেলে তার উল্টা ওয়েভ পাওয়া যাবে। আপনারা কি এই বিষয়টুকু কি বুঝতে পেরেছেন? জি দাদা, ক্লিয়ার। ওকে, তাহলে এই অবস্থায় আমরা যেটা দেখছি, তো এটা কন্টিনিউ প্রসেস মানে এই যে একবার এ 10 নাম্বার হাই হবে, তখন একটা ওয়েভ তৈরি করবে এইভাবে, 11 হাই হলে উল্টা একটা ওয়েভ তৈরি করবে, আবার 10 হাই হবে আবার এইভাবে ওয়েভ তৈরি করবে, আবার 11 করলে এইভাবে উল্টা দিকে একটা ওয়েভ তৈরি করবে। এটা কন্টিনিউ এরকম একটা স্কয়ার ওয়েভ কোথায় পাবো? এই জায়গায় পাবো। আর এই ওয়েভের অ্যামপ্লিটিউড কত হবে? এই উচ্চতা কত হবে? 230 ভোল্ট, 230 ভোল্ট, স্টেপ আপ হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা সিম্পল এই যে 12 ভোল্ট থেকে মসফেট এবং এই মাল্টিভাইব্রেটরের আইসির সাহায্যে কি করতে পারি? এই আউটপুটে 230 ভোল্টের স্কয়ার ওয়েভ পালস নিতে পারি। এটা কিন্তু এখনো সাইন ওয়েভ না। জি বলেন দাদা, এখানে কি যে ওয়াইন্ডিং এর মানে আমরা যে পালস দিচ্ছি, এই পালসটা ক্লক এবং এন্টি ক্লক এই দুইটা মোডে যাওয়ার কারণেই এটা হচ্ছে নাকি? এটা একটু ক্লিয়ার হয়নি। মানে একবার হচ্ছে প্রশ্ন বুঝি নেই। পজিটিভ স্কয়ার ওয়েভ আর একবার নেগেটিভ স্কয়ার ওয়েভ হচ্ছে না? কোথায় নেগেটিভ স্কয়ার পাচ্ছি? মানে যখন আমরা 10 নাম্বার অন করতেছি তখন আমরা আউটপুটে পজিটিভ স্কয়ার পাচ্ছি। মানে এইখানেও পজিটিভ পালস দিচ্ছি, এখানেও পজিটিভ পালস দিচ্ছি, কথাটা বুঝেন। এইখানে পজিটিভ পালস থাকলে এটা কিন্তু এখানে বন্ধ, হ্যাঁ, এটা পজিটিভ পালস থাকলে এখানে নো পালস, নেগেটিভ মানে নো পালস, কোনো পালস নাই। তাহলে যখন এইখানে পজিটিভ পালস, সেটার জন্য এই মোসফেটটা অন, এই মোসফেটটা অনের জন্য এই ওয়াইন্ডিং এর এই অংশটুকু অন, শুধু এই অংশটুকু, যার উপরের মাথায় মাইনাস, মিডলের মাথায় প্লাস, মানে নিচের মাথায় প্লাস, মিডল বলবো না, এইটুক ওয়াইন্ডিং এর জন্য এটা নিচের মাথা, নিচের মাথায় প্লাস, উপরের মাথায় মাইনাস। তো এটার জন্য আমরা ধরে নিলাম পজিটিভ পালস পাচ্ছি ট্রান্সফার হয়ে গেলে। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি তো দাদা এটাই পাওয়া যাবে না, অ্যাকচুয়ালি নেগেটিভ পালস পাওয়া যাবে। উপরে যদি মাইনাস দেন নেগেটিভ পালস পাওয়া যাবে। দাদা আমি এই কোশ্চেনটাই করছি, মানে এটা কি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কোনো ইস্যু আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি বাস্তবে আমরা এখানে বাস্তবে মিডলে হচ্ছে আমরা নেগেটিভ দিই, বাস্তবে এই সার্কিটটাকে বিভিন্ন ভাবে করতে পারেন আপনি। এই মিডলে নেগেটিভ দিয়ে এই যে মোসফেটের আউটপুট গুলো কন্টিনিউ এখানে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার পি চ্যানেল এন চ্যানেল জাস্ট শুধু চেঞ্জ করে দিলে হবে। বিস্তারিত আর না যায়, হ্যাঁ বিস্তারিত আর না যায়, আমার যেটা মূল উদ্দেশ্য সেটা বুঝেন আগে। মানে এই উপরে মাইনাস
নিচে প্লাস দেওয়ার কারণে ধরে নিলাম আমরা পজিটিভ টাইম হাফ উঠছে সাইকেল পেয়েছি। টাইম উঠছে স্যার। তো ধরে নেন আমরা পজিটিভ হাফ সাইকেল পেয়েছি, ওই অবস্থায় এখানে কিছু ছিল না। তো দ্বিতীয়বার এটা এবার পজিটিভ হবে, দ্বিতীয়বার পজিটিভ এখানে ঢুকার কারণে ওয়েন্ডিং এর উপরের, এবার উপরের ওয়েন্ডিংটা বাদ, এটা কাজ করবে না, তখন কাজ করবে এই এই অংশটুকু। তাহলে ওয়েন্ডিং এর উপরের মাথা প্লাস, নিচের মাথা মাইনাস। আগে উপরের মাথা মাইনাস ছিল, তখন যদি পজিটিভ হাফ সাইকেল তৈরি করতো, এখন উপরের মাথা প্লাস আর নিচের মাথা মাইনাস হলে উল্টা একটা ওয়েভ তৈরি করবে না? জি জি এটাই বোঝাচ্ছি আমি। ঠিক আছে জি, থ্যাংক ইউ। ওকে, এখন আরেকটু বিস্তারিত দেখি। তো তাহলে আমরা একটু ক্লিয়ার হলাম যে এইখানে অন অফ অন অফ অন অফ এ ধরনের কিছু করে আউটপুটে ট্রান্সফরমারের ইনপুট দিয়ে সেই ট্রান্সফরমারের আউটপুটটার থেকে কি নেওয়া যেতে পারে, একটা স্কয়ার ওয়েভ পাওয়া যেতে পারে। এই ধরনের স্কয়ার ওয়েভ। এখন এই স্কয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হবে, মানে ফ্রিকোয়েন্সি বললে এক বলার সাথে সাথে কয়টা স্কয়ার ওয়েভ, এরকম পূর্ণ স্কয়ার ওয়েভ, একটা পজিটিভ একটা নেগেটিভ মিলে একটা পূর্ণ ওয়েভ, এক বলার সাথে সাথে কয়টা এরকম পূর্ণ ওয়েভ বানাতে পারে, সেটাই তো ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কত হবে এই স্কয়ার ওয়েভের, সেটা নির্ভর করবে এই ভেরিয়েবল রেজিস্টারের উপর। আপনি এটাকে মোচর মোচর দিয়ে এই ফ্রিকোয়েন্সিটা সেট করবেন। এদিকে ফ্রিকোয়েন্সি মিটার লাগিয়ে, বাংলাদেশের ফ্রিকোয়েন্সি যেহেতু 50 হার্টজ, আপনি এটাকে এমন ভাবে সেট করবেন যেন আউটপুটে ফ্রিকোয়েন্সিটা কত থাকে, 50 হার্টজ থাকে, তাহলে আপনার লাইট ফ্যান গুলো নষ্ট হবে না। আচ্ছা, এখন আসেন স্কয়ার ওয়েভ। যখন ফ্যান চালাবেন, ফ্যান নরমালি আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে যখন চলে, মানে আমাদের যে সাইন ওয়েভ দিয়ে চলে, আমি একটু বোর্ডে চলে যাই, আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে যে ফ্যানগুলো চলে এইভাবে, এই সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে যখন চলে তখন স্মুথ থাকে, মানে ফ্যান যেটা আওয়াজ করে ফ্যানে, সিলিং ফ্যানে, সেটা হচ্ছে কি, যা শুধু পাখাগুলোর আওয়াজ। কিন্তু যখন আপনি আইপিএস এর আউটপুট এই ধরনের স্কয়ার ওয়েভ দিয়ে যখন ফ্যান চালাতে চাইবেন, তখন ফ্যানে একটা আওয়াজ তৈরি করবে, গো করে একটা আওয়াজ তৈরি করবে। এই আওয়াজটা তৈরি হয় মূলত এই স্কয়ার ওয়েভ দিয়ে চালানোর কারণে। তো এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে বর্তমানে আমি যে আইপিএস বা যে ইনভার্টার আপনাদেরকে বানানো বা পড়াচ্ছি, সেই জিনিসটা হচ্ছে প্রথম আইপিএস এর স্টেপ। ওইটা দিয়েই আইপিএস বানানো যায়, ওইটা দিয়ে বানায় মানুষ ব্যবহারও করে। কিন্তু বর্তমানে অনেক আধুনিক সার্কিট এসেছে, স্কয়ার ওয়েভের পরিবর্তে এই ধরনের সাইন ওয়েভ বা পিওর সাইন ওয়েভ আইপিএস বাজারে পাওয়া যায়। সেটা অনেক আধুনিক, সার্কিটগুলো অনেক কম্পোনেন্ট সমৃদ্ধ, এই ধরনের সিম্পল না আর কি। তো এই স্কয়ার ওয়েভ থেকে আরেকটু বাঁচার জন্য, মানে আরেকটু বেটার করার জন্য আমরা এই দুই টার্মিনালে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিব। এই ক্যাপাসিটরের কাজ কি? এই ক্যাপাসিটরের কাজ হলো স্কয়ার ওয়েভটাকে কিছুটা সাইনোসয়েডাল তৈরি করা। কিছুটা সাইনোসয়েডাল, এটা আবার কি জিনিস, সেই জিনিসটা একটু দেখি। কিছুটা সাইনোসয়েডাল মানে হচ্ছে এই যে স্কয়ার ওয়েভের এই যে কোণাগুলোকে ক্লিপিং করা। আমরা ক্লিপিং সার্কিট পড়েছি না, এই সেই ক্লিপ করা, এই কর্নার গুলোকে এভাবে ক্লিপ করবে, এই কর্নার গুলোকে খেয়ে ফেলবে বা কেটে ফেলবে এই ক্যাপাসিটরটা আমরা যদি লাগাই। সেক্ষেত্রে আমাদের এই ফাইনাল আউটপুটটা কেমন মনে হবে, কি দেখতে কেমন হবে, এই ওয়েভটা এরকম হবে। মানে মডিফাইড স্কয়ার ওয়েভ। এই ওয়েভটার নাম হচ্ছে কি, মডিফাইড। মানে সাইন ওয়েভের কাছাকাছি, কিন্তু সাইন ওয়েভ না, আবার স্কয়ার ওয়েভও না। এই জন্য এই কোণাগুলোকে কেটে, যেগুলো এগুলো ফ্যানের আওয়াজ তৈরি করে, ঘো ঘো তৈরি করে, এই জিনিসগুলোকে কিছুটা কমানোর জন্য ক্যাপাসিটর দিয়ে ক্লিপিং সার্কিট করে আমরা এইভাবে করে এই ওয়েভের কোণাগুলোকে কি করব, কেটে ফেলবো। এই জন্যই এই আউটপুটে কি করা আছে, একটা ক্যাপাসিটর লাগানো আছে। তো যাই হোক,
তাহলে এখান থেকে কি করব, ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো। আর এই সার্কিটকে সাপ্লাই কিভাবে দিয়েছি, বেসিক্যালি সার্কিটকে আমরা এইভাবে 14, 6, 5, 4 এই 4টা টার্মিনাল পজিটিভ সাপ্লাই দিব, আর 12, 9, 8, 7 এই টার্মিনাল গুলোতে আমরা নেগেটিভ সাপ্লাই দিব। আর আউটপুট নিব 10 এবং 11 থেকে, আর 1, 2, 3 কে ফ্রিকোয়েন্সি বা আমরা অসিলেশন সেট করার জন্য ইউজ করব। আর ইনপুটে একটা ক্যাপাসিটর ব্যবহার করব ফিল্টার করার জন্য, এটা ফিল্টার সার্কিটে ব্যবহার করা হবে। তো এই হচ্ছে টোটাল ইনভার্টার সার্কিট। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। দাদা ফ্রিকোয়েন্সি 50 কিভাবে হবে? ফ্রিকোয়েন্সি 50 এই যে এইখানে আমরা নরমালি হচ্ছে আমাদের যে টাইম কনস্ট্যান্ট এখানে যে আর এবং সি আছে, ভেরিয়েবল রেজিস্টরের সাহায্যে রেজিস্ট্যান্সের মানটাকে কমাবো এবং বাড়াবো। ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য মানে অসিলেশন ফ্রিকোয়েন্সিটা এখান থেকে আমরা সেট করে দিব। অসিলেশন ফ্রিকোয়েন্সিটা সেট করতে গেলে এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের মানটাকে পরিবর্তন করব। মানে টাউ ইজ ইকুয়াল টু আর সি বলি না আমরা, জি জি, টাউ ইজ ইকুয়াল টু আর সি। এই রেজিস্টরের মান এবং ক্যাপাসিটরের মানের উপর এই টাইম কনস্ট্যান্টটা নির্ভর করে। তো এইভাবে এখান থেকে রেজিস্ট্যান্সের মানটা ভেরি করলে এইখানে টাইম কনস্ট্যান্টের মানটা চেঞ্জ হয়, আর সেই মানের উপর বেস করে এই আইসিটা ইনপুট নেয়, এটাকে ইনপুট হিসেবে নেয়। আর এই ইনপুটটা ভেরি করলে তার এখান থেকে আউটপুট ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। মানে কতক্ষণ পরে এই আউটপুটটা আসবে, মনে করেন এটা কি এইভাবে বড় বড় একটা ওয়েভ হবে নাকি এরকম চিকন একটা হবে, এই জিনিসটা সেট হয় হচ্ছে এটার মাধ্যমে। এই যে বড় যদি হয় তাহলে বেশিক্ষণ অন থাকবে, বেশিক্ষণ অন থাকলে এদিকে বেশিক্ষণ আউটপুট দিবে, তাহলে ফ্রিকোয়েন্সিটা বড় হয়ে মানে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, ওয়েভটা দেখতে এরকম হবে। এই যে বুঝছেন, মানে বেশিক্ষণ থাকবে আর কি ওয়েভটা, তাহলে ফ্রিকোয়েন্সি কমে গেল না। আবার যদি এটা নিয়ে আমি এই যে ছোট্টটা যদি নিই, অন অফ অন অফ অন অফ খুব দ্রুত যদি হয়, তখন এই আউটপুটটা এরকম না হয়ে যাবে ঠিক এরকম। এই যে এটার জন্য এরকম মানে খুব বেড়ে যাবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তাহলে এই জিনিসটা কত সময় ধরে লাস্ট করবে বা আউটপুটটা কতক্ষণ থাকবে, এটা সেট হয় এখান থেকে। জি দাদা, বুঝতে পেরেছি। দাদা আইসিটা কিভাবে স্কয়ার ওয়েভ তৈরি করে? জি, আইসিটা কিভাবে স্কয়ার ওয়েভ তৈরি করে? এটা তো আমি এটা এখন যদি পড়াতে চাই, আমার এটার জন্য তো ক্লাস আছে। মাল্টি ভাইব্রেটর এটা একটা সার্কিট, এটা আইসি আকারে বাজারে ছাড়ছে আর কি। এটা মূলত অনেকগুলো জিনিসের সমন্বয় একটা সার্কিট। আমরা মাল্টি ভাইব্রেটর করব ভবিষ্যতে, রেজিস্টার, কাউন্টার, মাল্টি ভাইব্রেটর, ফ্লিপ ফ্লপ, এই সার্কিট গুলো যখন পড়বো ডিজিটাল লজিক গেটের, সেখান থেকে এটা কিভাবে বানায়, এই আইসিটা কিভাবে এদিকে আউটপুটে যায়, তখন আমরা শিখবো। ঠিক আছে দাদা। দাদা জি, আরেকটা কোশ্চেন তো মনের ভিতরে ঘুরতেছে, কোশ্চেন করা যাবে কিনা? হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা তো নরমালি বলি যে ট্রান্সফরমারের ইনপুটে হচ্ছে আমরা ইনপুট বা প্রাইমারিতে হচ্ছে আমরা ডিসি সাপ্লাই দিব না, বা ডিসি সাপ্লাই দিলে আউটপুটে তেমন কোনো কিছু পাওয়া যাবে না। জি, সেই ক্ষেত্রে এই জায়গায় যে আমরা যে পালস গুলো আপনি বলেন যে প্রতি সেকেন্ডে 50টা বা মিনিটে 50টা ফ্রিকোয়েন্সি, যেটা এটা তো ডিসি একটা সাপ্লাই যাচ্ছে, তাইলে ডিসি যদি যায় তাহলে ডিসি কি আসলে সে এভাবে কনভার্ট করতে পারে? ডিসি শুনেন, ডিসি যদি হয় তাহলে এখানে আপনাকে কন্টিনিউ প্লাস দিছেন, এই জায়গায় কন্টিনিউ মাইনাস যদি দেন ডিসি হয়ে যাবে। আপনি তো কন্টিনিউ দিচ্ছেন না। মেক ব্রেক এই টাইমটা কত বলতে? আমার কোশ্চেনটা হচ্ছে এই পয়েন্টে যে টাইমটা কতটুকু হইলে এটারে আমরা ডিসি, ধরেন 1 সেকেন্ড ধরে দিলে এটারে ডিসি হিসেবে সে বুঝবে, না 1 মিনিট ধরে দিলে বুঝবে, না কত সময় ধরে দিলে বুঝবে এটা ডিসি অথবা এটা ডিসি? আচ্ছা, এটা ততক্ষণ ধরে বুঝবে যতক্ষণ না এটার মধ্য দিয়ে শর্ট সার্কিট হয়ে পুড়ে না যাচ্ছে। মানে একটা শর্ট সার্কিটের জন্য টাইম লাগে না, যে আপনি মনে করেন মাথায় ডিসি দিয়ে দিলেন, তাহলে দেওয়ার সাথে সাথে তো পুড়ে না, দেওয়ার সাথে সাথে একটু সময় লাগে। সেই সময়টা কত দেখা যাচ্ছে 500 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের অর্ধেক। তাহলে তার 500 মিলি সেকেন্ডে তো আপনার এখানে অলরেডি 25 বার অন অফ হয়ে গেছে।
বুঝতে পারছেন? সেটা শর্ট হওয়ার কোনো আচ্ছা, সুযোগই নেই, বুঝেন নাই? জি 500 তার মানে দাদা মিলিসেকেন্ডে এখানে ওয়াইন্ডিং এ যে তার ব্যবহার করা হবে জি এইটাও একটা ফ্যাক্টর যে অবশ্যই, আমি ওই কত দেব। জি জি অবশ্যই। এই ঠিক আছে, ট্রান্সফরমার থ্যাংক ইউ গুলোকে দাদা। ডিজাইন করা হয় এইভাবে যে আমি ট্রান্সফরমারের ওয়েন্ডিং দিয়ে এসির পালসটা কতক্ষণ পরপর দিতে পারবো, কতক্ষণ পরপর দিলে সেই জিনিসটাকে সে শর্ট সার্কিট মানে ডিসির মতো শর্ট সার্কিট হিসেবে নিবে না। গরম হয়ে পুড়ে যাওয়া, ডিসি থাকলে ওয়েন্ডিং পুড়ে যাবে, অনেকক্ষণ ধরে যদি আপনি দিয়ে রাখেন তাহলে তো পুড়ে যাবে, সেটা তো তখন তো এটা কি হয়ে যাবে, ডিসি প্রকৃতির হয়ে যাবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমরা ইনপুটে 12 ভোল্ট দিয়ে 12 ভোল্ট মানে ডিসির ভোল্টেজকে সিস্টেম করে দুলিয়ে 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 মানে অন অফ করে ট্রান্সফরমারে দেওয়ার কারণে সেই ট্রান্সফরমার সেটাকে এসি প্রকৃতির বলে ধরে নিয়েছে, আর সেই এসি কে সে স্টেপ আপ করেছে, আর কিচ্ছু না। 12 ভোল্টের এসি কে 230 ভোল্টের এসিতে সে কনভার্ট করেছে। তো কনভার্ট করার পরে এই এসি কে কাজে লাগিয়ে এবার আপনি বাতি চালান। এইখানে 220 ভোল্টের একটা বাতি নিয়ে আসলেন, আর এই দুই মাথায় লাগালেই এই বাতিটা চলবে। তাহলে 12 ভোল্ট ব্যাটারি থেকে আপনি কি করতে পারছেন, ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ আপ করে 220 ভোল্টের বাতি চালাতে পারছেন। বুঝছেন? জি দাদা। দাদা সামনে আরেকটা ক্যাপাসিটর কেন, ওই যে C1? এটা হচ্ছে ফিল্টার। এই ডিসির মধ্যে যদি কোনো ধরনের কি থাকে, পালস থাকে, এসি পালস থাকে, সে যেন রিমুভ করতে পারে। এটা একটা ফিল্টার ক্যাপাসিটর পুরো ডিসির জন্য, প্লাস মাইনাস দুইটার জন্য। এ বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ দাদা, আর একটা কোশ্চেন করবো। জি দাদা, ক্লিয়ার। বলেন। দাদা ওই যে অ্যাডাপ্টার সার্কিট, ওইটা কি ইনভার্টার সার্কিটের মতো না আলাদা? অ্যাডাপ্টার হচ্ছে যে, এটা ধরেন ওই যে সোলারের যে 12 ভোল্টের ব্যাটারি আছে ওইখানে হ্যাঁ 12 ভোল্ট হচ্ছে ওর ইনপুটে দিলাম, আর আউটপুটে ধরেন 250 ভোল্ট আসলো, যেটা দিয়ে আমি মোবাইল চার্জার বা অন্য ফ্যান ট্যান চালাই। ওটা অ্যাডাপ্টার সার্কিট তো কখনোই না, ওটার নাম হচ্ছে ইনভার্টার সার্কিট। হ্যাঁ, অ্যাডাপ্টার 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 মানে, বলে আর কি দাদা। হ্যাঁ অ্যাডাপ্টার মানে হচ্ছে যে মূলত যদি আমরা ডিসি এসি কে যদি ডিসি করি মানে কনভার্টার যেটাকে বলে, সেই কনভার্টার সার্কিটকে অ্যাডাপ্টার বলে। মানে যদি দেখা যাচ্ছে আপনার চার্জার, মোবাইলের চার্জার, হ্যাঁ বুঝছি দাদা, এটা is one মোবাইলের kind of চার্জার একটা adapter। উদাহরণ। জি অ্যাডাপ্টার। দাদা কিন্তু আমি প্রশ্নটা করছি আরেকটা জিনিস দাদা জানার জন্য, সেটা হচ্ছে যে ওই সার্কিটে আমি দেখছি যে 12 ভোল্ট দিলে আউটপুটে আপনার 250 আসে, 280 আসে, 300 আসে, কিন্তু ভোল্টেজটা ডিসি না। এসি এটা ভোল্টেজ। এটা না দাদা, ডিসি দেখায়। আচ্ছা ডিসি ভোল্টেজ হ্যাঁ দাদা, তো ডিসি দেখায়। এই জন্য আমি আর কি কনফিউজ যে এই জায়গায় আসলে হয় না কি। না, ডিসি টু ডিসি কনভার্টার আছে, বাল্ক বুস্ট কনভার্টার নাম শুনছেন? বাল্ক ওই জায়গায় দাদা এই ট্রান্সফরমার হিসেবে চপার ইউজ করে আর কি। বুঝছি আমি, সেজন্যই বলতেছি ডিসি ডিসি কনভার্টার আছে। মনে করেন দাদা এটা জানি না দাদা। ডিসি ডিসি ইনভার্টারও আছে, ডিসি ডিসি কনভার্টারও আছে। এই যে যা শুধু আমি এই জায়গায় এখন আমি এইখানে শুধু ডায়োড রেকটিফায়ার ইউনিট যদি ব্যবহার করি, তো এই এসিটাকে 230 ভোল্টের ডিসি বানাই ফেলতে পারবো না? হ্যাঁ অবশ্যই করা যাবে। এরকম আর কি। কিন্তু সেখানে এই ধরনের ট্রান্সফর্মার না, স্পেশাল টাইপ ট্রান্সফর্মার, চপার ট্রান্সফর্মার ব্যবহার করে আর কি। জি আচ্ছা যাই হোক, আমার অনেক ঠিক দূর আছে যেতে দাদা। হবে। হ্যাঁ, আমার হ্যাঁ মূল হ্যাঁ কাজ ঠিক কিন্তু আছে, অন্য কোশ্চেন করার জন্য সরি দাদা। না, অসুবিধা নেই, আমার মূল কাজ এখানে না। আমার মূল কাজ হচ্ছে যে আপনাদেরকে শুধু মাথার ভিতরে এটা ঢুকানো যে ব্যাটারি থেকে কিভাবে এসি বানায়। আমি একটু বুঝাইতে পারছি কিনা এটা বলেন আগে, আমার একটু বোঝানো হয়ে গেলে তারপরে বাকিগুলা। এটা ক্লিয়ার দাদা, এই প্রিন্সিপালটা ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার হলে এই যে মান যদি প্রয়োজন হয় কোনটা কত মানের, এইখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, এই সার্কিটটা গুগলে সার্চ দিলে আসবে, CD4047 আইসি দিয়ে ইনভার্টার সার্কিট লিখলে চলে আসবে যে কোনটা 390 কে, কোনটা ভেরিয়েবল রেজিস্টরটার মান কত, কোথায় অন অফ সুইচটা লাগাবেন, ঠিক আছে, এটা চলে আসবে। তাহলে আমরা এখন যে জিনিসটা মূল বিষয় যেটা শিখবো সেটা হচ্ছে এই আইপিএস বাস্তবে বানাবো কিভাবে।
বাসাবাড়িতে আইপিএস এর ওয়্যারিংটা কেমন হয় এই জিনিসটা আগে আমাকে জানতে হবে, কারণ বাসাবাড়ির ওয়্যারিংটা না জানলে আমি এই আইপিএসটা বানাতে পারবো না। এই আইপিএস বানাতে গেলে আগে আমাকে ওয়্যারিং জানতে হবে। আপনারা অনেকেই জানেন আইপিএস এর ওয়্যারিং নরমালি হচ্ছে আমাদের যে বাসাবাড়ির ওয়্যারিং এটা থেকে একটু ভিন্ন, একটা নির্দিষ্ট সিস্টেম আছে। ধরেন এটা হচ্ছে আপনার একটা রুম, এই রুমে এখানে একটা ফ্যান আছে, এখানে একটা বাতি আছে, এখানে একটা বাতি আছে। নরমালি আপনি এই তিনটা জিনিসকে যদি কন্ট্রোল করতে চান, আমি একটু জুম করে দেখাবো। একটা যদি সুইচ বক্স যদি আপনি বানান, সেই সুইচ বোর্ডে কি কি থাকবে, ধরেন এরকম একটা তিনটা সুইচ থাকবে। আচ্ছা, একটা 2 পিন সকেটও দিয়ে দিই। তো এই ধরনের তিনটা সুইচ এবং একটা 2 পিন একটা সুইচ বোর্ড আছে। কানেকশনটা কিভাবে হয়? সাধারণত আমাদের মিটারের পরে যে লাইনটা আসে এটা হচ্ছে ফেজ। এই ফেজকে আমরা এই সুইচের একটা টার্মিনালে ঢুকাই, এটাকে আবার জোড়া দিয়ে পাশেরটাতে ঢুকাই, তারপরে জোড়া দিয়ে পাশেরটাতে ঢুকাই। তাহলে এখন ফেজ কোথায় কোথায় আছে? এইভাবে করে সুইচের তিনটা জায়গা আছে। আবার 2 পিনের জন্য একটা দিতে হবে, এই জন্য 2 পিনেও একটা ঢুকাই। তাহলে এখন ফেজ 4 জনের কাছে চলে গেল। এরপর আসেন নিউট্রাল। তো এখন এই সেই নিউট্রালটা আসছে, ধরেন এই নিউট্রালটা আসছে। আর নিউট্রালটা অনেকে করে কি এই সুইচের এই মাথায় লাগিয়ে দেয়, তখন কি হয়, ফেজ আর নিউট্রাল শর্ট সার্কিট হয়ে ব্রাস্ট করে ফুটে যায়। ঠিক আছে, তো কি করতে হবে আপনাকে? আচ্ছা, তো যেটা বলছি, তাহলে এখানে কি করছি, নিউট্রালটাকে দেওয়া যাবে না। এই সেকেন্ড যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কার জন্য? এই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে লোডের জন্য, মনে রাখতে হবে লোডের জন্য। আর 2 পিনের ক্ষেত্রে নিউট্রাল দিতে হবে। তাহলে এই নিউট্রালকে এখান থেকে একটা জোড়া দিয়ে এই নিউট্রাল পয়েন্টকে এইভাবে নামিয়ে এসে এখানে দিতে হবে। 2 পিনে কি লাগে? 2 পিনে একটা ফেজ লাগে, একটা নিউট্রাল লাগে। আর সুইচে কি লাগে? সুইচে শুধু ফেজ থাকবে, ফেজ এক মাথা দিয়ে ঢুকে সুইচ হয়ে লোডে যাবে। তাহলে এই হচ্ছে তিনটা লোড, এই জন্য এই তিনটা সুইচ। আপনি কি করবেন, এইভাবে এই সুইচের অপর মাথাগুলোকে এই লোডে দিলেন একটা, এই সুইচের অপর মাথাকে এই লোডে দিলেন একটা, এই সুইচের অপর মাথাকে এই লোডে দিলেন একটা। তাহলে এই ফেজটা যখন আপনি এই জায়গায় সুইচটা যখন ক্লোজ করবেন, তখন এই ফেজটা এইভাবে করে এই সুইচের মাধ্যমে এই লোডে চলে আসলো। এখন দরকার কার? নিউট্রালের দরকার। এই জন্য এই নিউট্রালকে আবার এসে তিনজনকে ভাগ করে দিবেন লোডে, এইভাবে করে একে একটা দিবেন, জোড়া দিয়ে একে একটা দিবেন, একে একটা দিবেন। তার মানে এখন নিউট্রাল তিনজনকে দেয়া আছে, শুধুমাত্র কেউ সুইচটাকে ক্লোজ করার সাথে সাথে এইখান থেকে ফেজ, এই ফেজটা এইভাবে করে সুইচের মধ্যে দিয়ে ঢুকে এইভাবে করে এইখানে আসলেই বাতিটা এই নিউট্রাল পাওয়া আছে, ফেজ পেলে জ্বলে উঠবে। এই হচ্ছে ওয়্যারিং এর বেসিক প্রিন্সিপাল। ঠিক আছে, তার মানে সুইচের অপর মাথায় থাকবে লোড, ফেজের জন্য অপেক্ষা করবে, ফেজ সুইচ দেওয়ার সাথে সাথে ফেজ এখানে চলে গেলে লোডে ফেজটা চলে আসবে। আর নিউট্রাল যেহেতু দেয়া আছে, লোডটা চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের বাসাবাড়ির নরমাল ওয়্যারিং এর কনসেপ্ট। ঠিক আছে, আপনারা একটু বুঝছেন? জি দাদা।
ক্লিয়ার। কেউ বুঝেন না এমন আছেন? যাই হোক, তাহলে সবাই বুঝেছেন? জি, সবাই বুঝছে, কথা নাই। আচ্ছা, ওকে। এখন আসেন আইপিএস এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম জিনিস আছে। মনে করেন এই 3টা লোড আপনি আইপিএস এ দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 3টা যদি লোড আপনি আইপিএস এ দিতে চান, এই যে ফেজ আছে, এই ফেজটাকে এই সুইচ বক্সে ঢুকাতে পারবেন না, এই ফেজটাকে এই সুইচ বক্সে ঢুকাতে পারবেন না। তাহলে এই ফেজটাকে এনে, এই হচ্ছে আপনার আইপিএস এর মেশিন, এই আইপিএস এর মেশিনকে সাপ্লাই দেওয়ার জন্য যে সাপ্লাইয়ের প্লাগ থাকবে সেই প্লাগে দিতে হবে। মানে এইভাবে করে আপনি একটা 3 পিন সকেট বানাবেন, 3 পিন সকেটের এই ফেজ যেটা এখানে লাগিয়ে দিতে হবে 3 পিনের ফেজে। আর এই নিউট্রালকে নিয়ে এসে, এই নিউট্রালকে এইভাবে করে নিয়ে এসে এইখানে দিতে হবে। আর 3 নম্বরে হচ্ছে আপনার এইখান থেকে আর্থিং, মাটির সাথে আর্থিং করে দিতে হবে বা গ্রাউন্ডিং করে দিতে হবে। এই যে 3 পিন আপনি সকেট বানালেন, এই 3 পিন সকেট কেন বানালেন? এই যে এটা হচ্ছে আপনার আইপিএস মেশিন যেটা আপনি বানিয়েছেন, এই আইপিএস মেশিনকে এসি সাপ্লাই দিতে হবে সে চলার জন্য, তাকে তো চালাইতে হবে নাকি? তাই সে যে চলার জন্য তাকে যে এসি সাপ্লাই আপনি দিবেন, এরকম 3 পিন প্লাগ থাকবে, তাই না? আমরা তো সবাই দেখেছি। এরকম 3টা মাথাওয়ালা একটা প্লাগ থাকে না? এই প্লাগটা কার থাকবে? এই মেশিনের থাকবে, আইপিএস এর থাকবে। এই প্লাগটা নিয়ে এখানে ঢুকিয়ে দিবেন। এই ওয়্যারিংটা কিভাবে করেছি? এই ওয়্যারিংটা করেছি যেটা আমরা এই সুইচ বোর্ডে দিতাম, এই সুইচ বোর্ডে না দিয়ে ওই ফেজটাকে সরাসরি নিয়ে এসে একটা 3 পিন সকেটে, আমরা 3 পিন সকেট এটা বানাবো, নিজেরা বসাবো, এই 3 পিন সকেটের ফেজ হিসেবে দিব। আর নিউট্রাল তো আছেই, নিউট্রাল হিসেবে দিয়েছি, আর এটা গ্রাউন্ডিং। এখন তাহলে এই লোড গুলো চলবে কিভাবে? লোডে তো ফেজ নাই, দিচ্ছি এই লোডের ফেজ এই আইপিএস এর পিছনে, এই পিছনের দিকে দেখবেন এরকম আরো একটা 3 পিন সকেট আছে। আইপিএস এর পিছনে অনেকটা আপনারা যে কম্পিউটারের ইউপিএস ব্যবহার করেন, ইউপিএস এর পিছনে যেরকম 3 পিন সকেট থাকে প্লাগ ঢুকানোর জন্য, এরকম আইপিএস এর পিছনে এরকম 3 পিন সকেট আছে। এই 3 পিন সকেটে আপনার পাওয়ার থাকে, এই পাওয়ারটা ব্যবহার করেই ওটাকে চালাতে হবে। সেই জন্য আপনি কি করবেন? এইখানে একটা প্লাগ নিবেন, একটা 3 পিন প্লাগ নিয়ে শুধুমাত্র যে পয়েন্টটাতে ফেজ আছে সেই পয়েন্টটাতেই একটা সিঙ্গেল তার, মনে করেন এখানে 3 পিন, হ্যাঁ 3 পিনের একটা পয়েন্ট বরাবর এই 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 ফাঁকা জায়গাটাতে এইখানে ফেজ পাওয়া যাচ্ছে। টেস্টার দিয়ে দেখলেন আইপিএসটা অন করলে, এই মেশিনটা অন করার সাথে সাথে এইখানে ফেজ আসতেছে। এই ফেজটাকে যে বরাবর এই ফেজটা পড়বে, প্লাগের যে বরাবর এই ফেজটা পড়বে সেই বরাবর একটা তার কানেক্ট করে, মানে একটা ওয়্যার কানেক্ট করে সেই ওয়্যারটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এইখানে দিয়ে দিবেন। ওকে, তার মানে এই এই জিনিসটা হচ্ছে প্লাগ, এটা 3 পিন প্লাগ। এই 3 পিন প্লাগটার 2টা টার্মিনাল থাকবে কোনো কাজের না, এই 2টা কোনো কাজ থাকবে না। ওই যে পয়েন্টে ফেজ থাকবে ঠিক সেই পয়েন্টটা এভাবে ঢুকবে, তো একটা এইভাবে করে ঢুকে যাবে, তো তো ঢুকলে যে পয়েন্টটাতে ফেজ থাকবে সেই পয়েন্টটাতেই কেবল কানেক্ট করে এই ফেজটা আমরা এখানে নিয়ে আসব। তো যখন এই আইপিএস এর কাজ কি? আইপিএস এর কাজ হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে তখনও লাইটগুলো জ্বলতে হবে, যখন বিদ্যুৎ থাকবে না তখনও লাইটগুলো জ্বলতে হবে। তাহলে বিদ্যুৎ থাকলে কিভাবে জ্বলবে? এখন আসেন, এই বিদ্যুৎ থাকলে এই ফেজটা এইভাবে করে এসে
এইভাবে করে এসে এইভাবে করে এসে এইভাবে করে এই যে এই প্লাগের মাধ্যমে এই আইপিএস এ ঢুকবে, আইপিএস এ ঢুকে এইখানে একটা রিলে সার্কিট থাকবে, এই রিলে সার্কিটের মাধ্যমে এখানে আসবে, এইখান থেকে এইভাবে করে এই রাস্তা হয়ে বিদ্যুৎ থাকার সময় এই লোডগুলোকে সাপ্লাই দিবে। আর এই লোডগুলোকে এখানে আসার সাথে সাথে আপনি সুইচ দিলে এগুলো চলবে। কখন? যখন বিদ্যুৎ থাকবে। আমি আবারও বলছি, যখন বিদ্যুৎ থাকবে তখন কিভাবে আসবে? এই ফেজ এইভাবে করে এই আসছে, এই প্লাগটা মানে কি, এটা এখানে ঢুকানো, তো এই বরাবর হয়ে মানে এই যে ঢুকলো এইখানের সাথে লাগলো, এইখানে গর্তে এই জায়গায় লাগলো, লাগার পরে এইভাবে করে আসলো, এই আইপিএস এর ভিতরে এই রিলে সার্কিট আছে। আমি এটা বোঝানোর জন্যই মূলত, এটাই আমার মূল বিষয়। এই রিলে সার্কিটের মাধ্যমে এই প্লাগে আসলো, এই প্লাগ থেকে এখানে আসলো, এইখান থেকে এই তারের মাধ্যমে এইভাবে করে এখানে আসলো। আর এখানে আসা মানে কি, আপনি সুইচ অন করলেই এগুলো চলবে। এখন আসেন, যখন ইলেকট্রিসিটি ফেল করে গেল, যখন কারেন্ট চলে গেল, তখন এখানে পাওয়ার নাই, এখানে পাওয়ার নাই, এটাতে কোনো পাওয়ার নাই, এটাতে কোনো পাওয়ার নাই, ওকে, এটাতে কোনো পাওয়ার নাই। তাহলে এই রাস্তায় পাওয়ার নাই মানে এটা পাওয়ার নাই, এটাতে কোনো পাওয়ার নাই, এটাতে কোনো পাওয়ার নাই। তো এটাতে যদি কোনো পাওয়ার না থাকে, এই রিলে এখান দিয়ে কোনো পাওয়ার নাই, এখান দিয়ে কোনো পাওয়ার নাই। তখন এই আইপিএস এর মেশিন, তার এইখানে যে ব্যাটারি থাকবে, এই যে এখানে মনে করেন ব্যাটারি থাকবে, এই ব্যাটারি থেকে এই মেশিনটা সাপ্লাই নিয়ে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে এই লাইনটাতে দিবে। এই লাইনটাতে দিলে এই লাইন দিয়ে এইভাবে করে এই বিদ্যুৎ আমরা এইখানে পৌঁছাই দিব। আর এখানে পৌঁছালেই লোডে চলে আসবে। যখন বিদ্যুৎ থাকবে না, তখন এই আইপিএস মেশিন নিজেই বিদ্যুৎ তৈরি করে, ওই যে সার্কিট যেটা দেখালাম, ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করে নিজেই বিদ্যুৎ তৈরি করে এই রাস্তা দিয়ে এইভাবে করে এখানে দিবে। আর যখন বিদ্যুৎ থাকবে তখন এইভাবে করে এই প্লাগ হয়ে মেশিনে ঢুকে রিলের মাধ্যমে এখান দিয়ে চলবে। যখন বিদ্যুৎ থাকবে না তখন নিজে তৈরি করে এই রাস্তা দিয়ে বিদ্যুৎ সাপ্লাই দিবে। এই পর্যন্ত বুঝেছেন? জি দাদা, ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার হয়েছেন কিনা? জি ক্লিয়ার হয়েছে ভাই। ওকে, এটা হচ্ছে কিন্তু আইপিএস এর ওয়্যারিং। আপনারা বুঝছেন তো না এই পর্যন্ত? জি, একটা কোশ্চেন করে দিতে পারবো। এই জায়গায় হচ্ছে ধরেন কোনো কারণে আমার আইপিএস টা ফল্ট হলো, এটা তো আমার সার্ভিসিং এ পাঠাইতে হবে, তখন কি আমার এই সুইচ গুলোতে আবার ফেজ কানেকশন দেওয়া লাগবে? না না, আপনার আইপিএস ফল্ট হলো, এই যে আইপিএস ফল্ট হলে এই যে প্লাগটা আছে না, এই প্লাগটাতে ফেজ দরকার, এটাতে ফেজ দরকার, তাই না? এখানে ফেজ আসলেই তো সব সমাধান। তখন এখান থেকে প্লাগটা এইভাবে টেনে খুলে এখান থেকে এই আইপিএস এর প্লাগটা খুলে ফেলবেন, আইপিএসটা ফেলে দিবেন, আর এই প্লাগটা এখান থেকে খুলে এখানে লাগাই দিবেন। এখানে লাগানোর সাথে সাথে এই যে এই ফেজ পয়েন্টটা এখানে পেয়ে যাবে না? এখানে তো ফেজ আছে। হ্যাঁ, এখানে তো আমার এই সার্ভিসের ফেজ আছে, তো এই সার্ভিসের ফেজের সাথে এই ফেজ লাগলে এই ফেজটা এইভাবে করে এখানে চলে আসবে। দাদা তাহলে এই যে আমাদের বাসা বাড়িতে যে একটা তার বাইর করে দেয়, মানে আলাদা একটা যে হলুদ কালারের তার বাইর করে, সেই তারটা কোনটা? আলাদা বলতে আইপিএস এর ওয়্যারিং এর তার, নাকি ওই যে ভিতর থেকে আগে থেকে হলুদ তার দেওয়া থাকে এটা? দাদা একটা তার থাকে বলে যে এটা আইপিএস এর তার, এই যে এটা আর কি, এই যে এই থার্ড নাম্বার এই তারটাই ওয়্যারিং করে রাখে আর কি। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝছি। বুঝছেন? জি দাদা। ওকে, তাহলে আশা রাখি আপনারা এই আইপিএস এর ওয়্যারিং সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো ক্লিয়ার হয়েছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আমার ব্যক্তি জীবনে প্রায় 3-4 লাখ টাকা শুধু কামিয়েছি এই আইপিএস এর ওয়্যারিং করে। হ্যাঁ, যখন স্টুডেন্ট ছিলাম, বাসাবাড়ি ওয়্যারিং করতাম, তখন আইপিএস এর ওয়্যারিং এর আলাদা মিস্ত্রি ছিল, আর সেই মিস্ত্রি ছিলাম আমি। ঠিক আছে, তো এই ধরনের কাজ করে তখন টাকা ইনকাম করতাম। তো একটু জটিল জটিল লাগে। জটিল তো লাগবেই, প্র্যাকটিক্যাল করলে বেটার হতো। আচ্ছা, তারপরে যেটি টাইম কাউন্টিং হচ্ছে। জি, টাইম কাউন্টিং হচ্ছে। তো যেটি বলছি, এখন আমরা এই যে রিলে সার্কিট বললাম আইপিএস এর,
সেই শব্দটা শিখার জন্যই আমরা এতক্ষণ এই গবেষণা করেছি। এই কারণে এখন আমরা বাস্তব সার্কিটে চলে আসি। ধরেন আমরা এই রকম একটা আইপিএস এর সার্কিট বানিয়েছি, স্টেবল মাল্টি ভাইব্রেটর সার্কিট, যেটার আউটপুটের দুইটা টার্মিনাল দিয়ে আমরা কি করেছি, ট্রান্সফরমারে, এরকম একটা আমাদের হাতে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের এই দুইটা জায়গায় আমরা দিয়েছি। আর ট্রান্সফরমারে ব্যাটারির পজিটিভ দিয়েছি আমরা এইভাবে, একটা ব্যাটারি থেকে এনে এই সেন্টার ট্যাপ পয়েন্টটাতে পজিটিভ দিয়েছি। আর এই সার্কিটটাতে এখানে আমরা একটা ব্যাটারি এঁকে নিই। এটা হলো আমাদের আইপিএস এর ব্যাটারি, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এই মাইনাসটা এই সার্কিটে ওই যে 12 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার যে টার্মিনাল দেখিয়েছিলাম, এই যে 12, 9, 8, 7 এই টার্মিনাল গুলোতে দিয়েছি এই সার্কিটটাতে। এইভাবে করে কানেকশনটা দিয়েছি নেগেটিভটা। আর পজিটিভটা কোথায় দিয়েছি, এইখানে। আবার এখানেও দিতে হবে না, তাহলে এই সার্কিটে আমরা এইভাবে করে পজিটিভ এখানেও দিয়েছি, লাল কালার দিয়ে দিই, এই ব্যাটারির পজিটিভটা আমরা এইভাবে করে এখানেও দিয়েছি, আবার এই সার্কিটেও দিয়েছি। এই সার্কিটে কততে, যে 14 নাম্বার টার্মিনাল যেখানে দিয়েছি, 14, 6 আর কত জানি, ওইটাতে ব্যাটারির পজিটিভটা দিয়েছি আর নেগেটিভটা এইভাবে দিয়েছি। এটা হচ্ছে আমার এখন সার্কিট। আর সার্কিটের আউটপুটটা যে ট্রান্সফরমারে লেগেছে, এটা হলো এই টার্মিনালটা। এটা হচ্ছে স্টেপ আপ হচ্ছে। আর এইখানে এই সার্কিটে ইনপুট একটা সুইচ, যেটা আইপিএস এর সুইচ যেটা বলছেন আপনারা, মুছে দিই, সুইচটা থাকবে এইখানে। এটা হচ্ছে আইপিএস এর অন অফ সুইচ। এইভাবে, মানে এই সার্কিটের প্লাসটা যখন দিবেন, মাইনাসটা দেয়া থাকবে, প্লাসটা যখন অন করবেন, ওই যে 12, 6 ওই টার্মিনাল গুলোতে যখন প্লাসটা সাপ্লাই দিবেন, তখনই এই সার্কিটটা কাজ করা শুরু করবে। এর আগ পর্যন্ত এই প্লাসের অভাবে সার্কিটটা বন্ধ থাকবে। এটা হচ্ছে আইপিএস এর অন অফ সুইচ। আইপিএস যে অন করেন একটা পুশ বাটন সুইচ দিয়ে, এটাই হচ্ছে সেই অন অফ সুইচ। ঠিক আছে দাদা? আরেকবার। এই যে এইখানে 14, 6, 4 এই জায়গায় আমি যদি কেটে দিই, এই চারোটা তো একই জিনিস, তাই না? কমন প্লাস, এটা নাই, এটা নাই, এটা নাই, এইভাবে একটা টার্মিনাল হয়ে তারপরে এইভাবে আমি কমন দিয়ে দিয়েছি, যেহেতু সব জায়গায় প্লাস ঢুকবে। তো ঢুকার আগে এই জায়গায় আমি একটা সুইচ বসিয়ে দিয়েছি। তাহলে এই প্লাসের অভাবে সার্কিটটা কাজ করতে পারে না, সুইচ যখন খোলা থাকবে। যখন সুইচটা ক্লোজ করে দিব, তখন প্লাস পেয়ে গেল, সার্কিটটা কাজ করা শুরু করবে। এই বুঝা গেছে? জি দাদা, ঠিক আছে। তো এইভাবে এটা স্টেপ আপ করলো। এই স্টেপ আপ আমরা কি করলাম, ব্যবহার করা শুরু করলাম। সাথে এখানে একটা ফিল্টার ক্যাপাসিটর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই আউটপুট দুইটা নিয়ে ব্যবহার করলাম। কিন্তু এই ব্যাটারিটা তো চলতে চলতে চার্জ শেষ হয়ে যাবে। এরপর এখান থেকে খুলে নিয়ে বাজারে ওই ব্যাটারি চার্জারের দোকান আছে না, সেখানে নিয়ে গিয়ে চার্জ করবেন, আবার রিক্সা ভাড়া দিয়ে নিয়ে আসবেন। এর 2 দিন পরে আপনার বাসায় আইপিএস মেলা মারে ফেলে দিবে, তাই না? কারণ ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, এসি পাচ্ছি, কিন্তু চার্জ কিভাবে হবে? চার্জ হতে হবে তো নাকি? হ্যাঁ, চার্জ হতে হবে। ওকে, চার্জ হতে হলে তখন যেটা করতে হবে, তখন এটা হচ্ছে সিম্পল, আর কিছু না। সেই জন্য
এসি ফেজ এবং নিউট্রাল যদি আপনি এখানে দেন, এটা হচ্ছে ফেজ মনে করেন, এটা হচ্ছে নিউট্রাল। এখানে যদি ফেজ নিউট্রাল যদি দেন, উল্টা, এবার উল্টা চিন্তা করেন যে এটা কাজ করছে না, ওই অবস্থায় যদি উল্টা ভাবে ফেজ নিউট্রাল এখানে ঢুকান, তখন 230 ভোল্টের এসি টার্মিনালে যদি 230 ভোল্ট ঢুকে, তাহলে অপর মাথায় কি হয়? স্টেপ ডাউন হয় না? জি, স্টেপ ডাউন হবে। তাহলে স্টেপ ডাউন হয়ে 12 ভোল্টের এসি, 12 ভোল্টের এসির এবার এই জায়গায় দুইটা এই ধরনের রিভার্স বায়াসের ডায়োড থাকবে। এই রিভার্স বায়াসের ডায়োড দিয়ে এই সার্কিটে ঢুকে এই ব্যাটারিটাকে চার্জ করবে। এই রিভার্স বায়াসের ডায়োডটা, আমি এখানে সরি ভুল করছি, এইভাবে রিভার্স বায়াস দিয়ে এই দুইটা দিয়ে ঢুকবে নেগেটিভ, আর এটা দিয়ে ঢুকবে কি? পজিটিভ। তো পজিটিভ তো সরাসরি চলে আসলো 12 ভোল্টের, আর নেগেটিভটা রেকটিফাই হয়ে তারপরে আসলো। ফুল ওয়েভ রেকটিফায়ার ডায়োডের। বুঝছেন? দাদা নেগেটিভটা কিভাবে? এই পোলাপাইন গুলারে পড়ায় আর লাভ নাই আমার, পড়ায় কোনো লাভ নাই আমার। যদি এখন এগুলো বুঝাইতে হয় যে এই জায়গায় নেগেটিভ ঢুকলে এটা এখান দিয়ে বের হয় কিনা, জি দাদা হয়। তো তাইলে এখন এই দুই মাথা দিয়ে নেগেটিভ ঢুক, এটা যদি পজিটিভ হয় তো এটা কি নেগেটিভ হইতে বাধ্য না একটা সাইকেলে? তো তখন এটা ঢুকলো পরের সাইকেলে, এটা পজিটিভ তো ঠিক আছে, তো এটা নেগেটিভ না? নেগেটিভ হবে। জি, তো এটা নেগেটিভ হলে এবার এই নেগেটিভ এখান দিয়ে ঢুকবে না? জি দাদা। তো ফুল ওয়েভ না? একটা ওয়েভে ও আছে আর একটা ওয়েভে ও আছে। আলটিমেটলি এই দুইজন তো এখান দিয়ে করে মার্চ হয়ে নামছে নিচে। আপনারা দেখেন না মূল সার্কিটে, এই যে এই দুইজন, এই যে এই সোর্স হয়ে এই জায়গায় মার্চ হয়েছে না, এই যে এই জায়গায় এক হয়েছে না, জি, এই রাস্তা দিয়ে ঢুকুক কিংবা এই রাস্তা দিয়ে ঢুকুক, এই দুইজন এখান দিয়ে মার্চ হয়ে এখানে নামছে না, এক হয়েছে তো নাকি? জি দাদা বুঝতে পারছি। জি জি। আচ্ছা, তো যেটা বলছি, এইভাবে বাস্তব যে আইপিএস এর সার্কিট, সেখানে এইখানে আমরা কি বসিয়ে দিব? দুইটা রিভার্স বায়াসে দুইটা ডায়োড বসিয়ে দিব। এই ডায়োড গুলোর অ্যাম্পিয়ার ক্যাপাসিটি হতে হবে হাই, মানে 6 অ্যাম্পিয়ার। ডায়োড বাজারে বিভিন্ন রকম পাওয়া যায়, 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ারের যে ডায়োড সেটা বসাবেন। এই 6 অ্যাম্পিয়ারের ডায়োড বসিয়ে এই জায়গা দিয়ে এইভাবে করে আপনারা কি নেবেন? এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে এটা তো একটা বিশাল অবস্থা যে এই জায়গায় এসি ভোল্টেজ আসছে, স্টেপ ডাউন হচ্ছে, তারপরে রেকটিফাই হচ্ছে, দেন চার্জ হচ্ছে। তখন যদি আপনার বাসার পিচ্চি বাচ্চাটা গিয়ে এই সুইচটা অন করে দেয়, কি ঘটবে? বুম, ফুটে যাবে। কেন? এদিক থেকে এসি আসছে, এটা লাগার সাথে সাথে সেও এসি বানাচ্ছে, দুই এসি গিয়ে পুরুষ সংঘর্ষ। বুঝা গেছে এই পর্যন্ত? জি দাদা। তাহলে প্রোটেকশন কি? একজন মানুষ তো বসে থাকতে পারবে না যে কখন কারেন্ট যাচ্ছে ঠিক ওই মুহূর্তে পুরুষ করে অন করে দিবে, তারপরে অন করে দিয়ে এরপরে যদি এর ভিতরে আবার কারেন্ট চলে আসে, আমি তো অন করে দিচ্ছি, ব্যবহার করতেছি, কিন্তু কারেন্ট চলে আসলে তখন তো আবার এখানে সংঘর্ষ বেজে যাবে। কারেন্ট কখন আসে সেটা তো জানি না, মিলি সেকেন্ডেই সংঘর্ষটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে এমন একটা পদ্ধতিতে নিতে হবে যে কারেন্ট থাকলে যেন এই সুইচটা ভুলেও কি হয় না, যেন অন না হয় কারেন্ট থাকলে। আমি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পারছি। কারেন্ট থাকলে অন করা যাবে না, আবার কারেন্ট না থাকলে যেন অন হয়, সেই ব্যবস্থা আমাকে করে দিতে হবে। খুব সিম্পল। আমরা 220 এসি রিলের সহযোগিতা নিব। এইভাবে বাজারে 220 ভোল্টের এসি রিলে পাওয়া যায়। এই রিলের থাকে, এটা হচ্ছে কয়েল,
আর এখানে এক সেট, এইভাবে 3 সেটের পাওয়া যায়, 2 সেটের পাওয়া যায়, এরকম টার্মিনাল পাওয়া যায়। এই টার্মিনাল গুলো কি? এই টার্মিনাল গুলো হচ্ছে একটা হচ্ছে কমন, আর একটা হচ্ছে নরমালি ওপেন, আর একটা হচ্ছে নরমালি ক্লোজ। কমন, নরমালি ওপেন, নরমালি ক্লোজ, কমন, নরমালি ওপেন, নরমালি ক্লোজ। এই যে রিলে বুঝালাম না, এই রিলেটাই, কিন্তু মাল্টি পিন আর কি, 5টা পিন, 1 2 3 4 5, 5টার পরিবর্তে এখানে কয়টা আছে? 6 7 8 9 10 11টা। দেখে নি আমরা। এই যে এগুলা, ঠিক আছে, এই যে এক 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8 পিনের, 11 পিনেরও আছে, 8 পিনেরও আছে। ঠিক আছে, বুঝতে যাচ্ছে? এই রিলে গুলো চিনছেন? জি দাদা, চিনতে পেরেছি। আচ্ছা, আমি একটা জাস্ট ফোন রিসিভ করছি। একটা মিনিট। তো এই যে রিলেগুলো, এই রিলেগুলো আমাদের কাজে লাগবে। এই দুই মাথায় আমরা 220 ভোল্ট দিব। 220 ভোল্ট দিলে এইখানে কি হবে? NO NC হয়ে যাবে, ওই কমনের সাথে সম্পর্ক তৈরি করবে। এটা তো গত ক্লাসেই আমরা দেখেছি। এরকম আমরা রিলে নিব। এই রিলের, এসি রিলের এই যে 220 ভোল্টের যে লাইনটা আছে, এই লাইনটা আমরা এখানেও দিয়ে দিব। এখানে একটাতে ফেস, কালারিং পেন ব্যবহার করি, এইটাতে দিয়ে দিব এভাবে নিউট্রাল। তাহলে সাপ্লাই লাইনের আইপিএস এর এই জায়গায় সাপ্লাই যদি 220 থাকে, তাহলে এই রিলেটা অ্যাক্টিভ হবে না? অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে এটা হলো কমন। কমন কার সাথে লেগে থাকে? নরমালি ক্লোজের সাথে লেগে থাকে, মানে এই দুইটা এখন লাগানো আছে। যখন এসি পাওয়ার পাবে তখন কমনের সাথে এই মিডলের টার্মিনালটার সাথে সংযোগ হবে। নরমালি যে ওপেন আছে তখন তার সাথে ক্লোজ হবে, কিন্তু ওর কাছ থেকে কি হবে? খুলে যাবে। এটা নিয়ে নতুন করে বলার আছে? গত ক্লাসে যে রিলে পড়িয়েছি, এটা নিয়ে বলার কিছু আছে? না না স্যার। দাদা। ওকে, এখন আমরা করব কি? পদ্ধতিটা কি হবে? পদ্ধতি হচ্ছে যে এই সুইচের সাপ্লাই হবে, সুইচটা অন হবে তখনই যখন কারেন্ট থাকবে না। ঠিক আছে? কারেন্ট না থাকা মানে কি? এই কয়েলে পাওয়ার থাকবে না। কয়েলে পাওয়ার না থাকা মানে এটা স্বাভাবিক, মানে নরমালি অবস্থায় থাকবে। তাহলে নরমালি ক্লোজ একটা বাটন নিব আমরা, এই যে এইটা, এই দুইজন। তাহলে এই দুইজন স্বাভাবিকভাবে কি থাকবে? শর্ট না? ভিতরে ভিতরে শর্ট অবস্থায় থাকবে না, স্বাভাবিক অবস্থায়
আমরা নিয়ে এইখান থেকে এইভাবে টার্মিনালটা এইখানে দিব, দেন আইপিএস এর একটা সুইচ দিব, দেন এইখানে লাগিয়ে দিব। এখন বুঝে দেখেন, যখন কারেন্ট থাকবে না, যখন কারেন্ট নাই, তখন এই আইপিএস কে চলা দরকার কিনা? কারেন্ট না থাকলে আইপিএস এর চলা দরকার আছে? কথা বলে না। দরকার আছে, দরকার আছে। দরকার থাকলে এই জায়গায় প্লাস ভোল্টেজটা সাপ্লাই আসলেই আইপিএসটা চলে কিনা? জি জি চলে। এই প্লাসটাকে আনতে গেলে এই প্লাসটা এখন এইভাবে করে এইখানে আসছে, যেহেতু কারেন্ট নাই, তার মানে কয়েল ডিঅ্যাক্টিভ। কয়েল ডিঅ্যাক্টিভ মানে নরমাল কন্ডিশন। নরমাল কন্ডিশনে নরমালি ক্লোজ বাটন কার সাথে লেগে থাকে? কমনের সাথে লেগে থাকে। তার মানে ভিতরে ভিতরে দুইটা বাটন কি শর্ট। এইভাবে প্লাস এইভাবে করে এইখান পর্যন্ত এসে বসে আছে কিনা? জি জি। বসে আছে। এই সুইচটা আমি যদি অন অবস্থায় রেখে দিই, তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিক, এই সুইচটা অন থাকলে অটোমেটিক প্লাস পাওয়ার সাথে সাথে এটা চলে কিনা? এই জায়গায় বিদ্যুৎ তৈরি করে? চলবে। কারেন্ট হ্যাঁ, আসছে, কারেন্ট আসার সাথে সাথে কি হবে? কারেন্ট আসার সাথে সাথে এই বাটনটাই তো খুলে যাবে, ভিতরের থেকে এই বাটনটা খুলে যাবে না? ভিতরের থেকে এই দুইটা শর্ট খুলে যাবে না? খুলে গিয়ে তখন এর সাথে হবে না? হ্যাঁ। তখন এটা এই রাস্তাটা কি কাটা না? এই রাস্তাটা যদি ওপেন হয়, তাহলে এই ডিসি কি যেতে পারে এখানে? যতই এটা ক্লোজ থাকুক, এই ডিসি কি এই রাস্তা দিয়ে যেতে পারে কারেন্ট থাকলে? না। পারে না। পারবে না। কারেন্ট যদি না পারে তো তাহলে এটা অফ না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কারেন্ট আসার সাথে সাথে আইপিএস অফ হয়ে গেছে। এটাই তো আমি চাইছি নাকি? জি। জি কিন্তু এই একটা রিলের উপর, একটা কন্টাক্টের উপর ডিপেন্ড করা আমার ঠিক হবে না। রিস্ক কি হচ্ছে? কাজ হচ্ছে কিন্তু যে কারেন্ট আসছে, আসার সাথে সাথে এখানে বিদ্যুৎ বন্ধ, তৈরি বন্ধ, উৎপাদন বন্ধ। কিভাবে উৎপাদন বন্ধ? এই সার্কিটটা পাওয়ার বন্ধ হয়ে গেছে। কিভাবে? এই রিলের কয়েল টান দেওয়ার সাথে সাথে এই জায়গা থেকে ফাট করে খুলে গেছে। খুলে গেছে, এই জায়গায় আর ডিসি যেতে পারে নাই। ডিসি যেতে না পারলে সার্কিট বন্ধ। ওকে ওকে। এখন আমরা আরো প্রোটেকশন নিতে চাই। সেটা কি? আমরা আরো প্রোটেকশন নিতে চাই যে এই যে এসিটা যে আমরা সাপ্লাই দিয়েছি, এই এসিটা যা এটাও তা না, সেম এসি তো 220 ভোল্ট। আচ্ছা, এই এসিটা এখন আমরা লোডে নিয়ে যেতে চাই। আমরা লোড সহ একটা সিনারিও করি। ধরেন এটা হচ্ছে আমার লোড, আমার বাতি। এই লোডটা, নিউট্রালটা আমি এখানে দিয়ে রাখছি লোডে। এই সিস্টেমের নিউট্রালটাও আমি এইভাবে কানেক্ট করে রাখছি। তাহলে এই নিউট্রালটা এইভাবে করে লোডেও দেয়, আবার আমার মেশিনেও যায়। ওকে, ফেজ যেটা এই রিলেকে যেটা দিলাম, এই ফেজটা যখন আইপিএসটা চলছে, এখন হচ্ছে আইপিএসটা চলছে, এটা শর্ট, কারেন্ট নাই, আইপিএসটা চলছে। আইপিএসটা চললে এই ফেজটা এসে এই লোডে চলে আসলেই লোড চলে। ঠিক আছে? যখন কারেন্ট আসলো, সাথে সাথে এই জায়গাটা ওপেন হয়ে গেল, এই জায়গাটা ওপেন হয়ে গেল, এখানে একটা কমন আছে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আইপিএস বন্ধ হয়ে গেল, এই লোডের সাপ্লাই বন্ধ হয়ে গেল। আমরা তো বন্ধ হোক সেটা চাই না, আমরা চাই লোডের সাপ্লাই কন্টিনিউ থাকুক, কিন্তু এই রাস্তা দিয়ে কিছু না নামুক।
এই রাস্তায় যাক, নামুক না, নামতে পারবে না, যাবে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। তাহলে এই জায়গায় ফেজ দিতে হবে। তাহলে এই ফেজটাকে আমরা করব কি, এই সিস্টেমের এইখান থেকে ফেজ একটা ঘুরিয়ে দিব। এইখান থেকে আমরা একটা ফেজ নিব, এই ফেজটাকে এই একটা কমনে দিব। তাহলে এখানে এখন ফেজ আছে, কারেন্ট থাকলে এই ফেজটা এইখানে থাকবে, এই ফেজটা নিয়ে গিয়ে আমরা এই লোডে দিব, এইভাবে এখানে দিব। এখন দেখেন কারেন্ট থাকলে, বারবার বলছি, কারেন্ট থাকলে এই দুটো শর্ট থাকবে না, কমন নরমালি ওপেন। কারেন্ট থাকলে দুটো শর্ট থাকবে কিনা? জি শর্ট থাকবে। তাহলে এই ফেজটা এইভাবে কারেন্ট থাকলে এইভাবে করে এই রাস্তা দিয়ে এই লোডকে দিতে পারে কিনা? পারে। লোডে তো নিউট্রাল দেয়া আছে, লোড চলে কিনা কারেন্ট থাকলে? চলবে, লোড চলবে, চলতেছে। তার পাশাপাশি এই ট্রান্সফরমারকে এইভাবে করে দেয় কিনা? ট্রান্সফরমারের নিউট্রাল দেয়া আছে, ট্রান্সফরমারের ফেজ পাওয়ার সাথে সাথে এই ট্রান্সফরমার স্টেপ ডাউন করবে, স্টেপ ডাউন করে রেকটিফাই করে ব্যাটারিকে চার্জ দিবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওই অবস্থায় এই রাস্তাটা ওপেন থাকে কিনা? হ্যাঁ এটা ওপেন। ওপেন থাকলে এই সুইচটা যতই দিয়ে থাকুক না কেন, এই আইপিএস এর সার্কিটটা অন হতে পারে? না, পারে না। পারে না। তার মানে আমি সেফ, যে কারেন্ট থাকলে আমার লোডও চলতেছে, ব্যাটারিও চার্জ হচ্ছে, বাট আইপিএস অ্যাক্টিভ না। যখন কারেন্ট চলে গেল এই রাস্তাটা ওপেন হয়ে গেল না? এটা এখন ওপেন না? হ্যাঁ ওপেন হয়ে যাবে। এই দুটো শর্ট হয়ে গেল। এই ব্যাটারির প্লাস এইভাবে করে এসে এই সুইচটা যেহেতু দেয়া, অটো দেয়া আর কি, মানে আমি দিয়ে রাখছি, তাহলে সার্কিটটাকে অন করলো, অন করার সাথে সাথে এই আইপিএস সার্কিট অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সে এখান থেকে অসিলেটিং ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেশন করে এখানে বিদ্যুৎ তৈরি করলো। আর সেই বিদ্যুৎ এইভাবে করে লোডে যাচ্ছে কিনা? জি যাচ্ছে। এই রাস্তা দিয়েও আসতেছে কিনা? আসবে। এসে এই জায়গায় বসে থাকে কিনা? হ্যাঁ। এদিকে যেতে পারে? না, পারে না। পারে না। এই জন্য এইদিকে যেতে যেহেতু পারে না, তাহলে বিদ্যুৎ যদি এই পারে এসে বসেও থাকে, এই রাস্তাটা কি থাকে? ব্রেক থাকে, সংঘর্ষ হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। এইভাবেই এই আইপিএসটাকে বানানো হয়। আপনারা এই রিলের সাহায্যে, এই সার্কিটের সাহায্যে, ট্রান্সফরমারের সাহায্যে, ব্যাটারির সাহায্যে আপনারা এই ধরনের কি করতে পারেন, একটা আইপিএস বাসা বাড়িতে বানায় ব্যবহার করতে পারেন। কিন্তু খুব সাবধান, বারবার বলছি খুব সাবধান, যেহেতু এটা এসি আউটপুটে পাওয়া যায়, সেজন্য এই সুইচটা দেওয়া অবস্থায় এখানে কখনো ধরতে যাবেন না। ধরলে কিন্তু এখানে কিন্তু 220 ভোল্ট থাকে, শক খেয়ে কিন্তু একদম বিদ্যুৎ যেভাবে শক খান সেভাবেই শক খেয়ে কিন্তু মারা যাবেন। খুব সাবধান। এই কারণে এই ধরনের কাজগুলো করতে একটু প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিস করলে এই জিনিসগুলো সম্ভব আর কি। প্রয়োজনে আপনি আগে ট্রান্সফরমার না দিয়ে এই জায়গায় জিনিসগুলো হয় কিনা দেখেন, বা ট্রান্সফরমার দিলেও এই টার্মিনালগুলোতে ধরতে যাবেন না। সেক্ষেত্রে জাস্ট টেস্টার, ভোল্টমিটার, এসি ভোল্টমিটার এর সহযোগিতা নেবেন, ভোল্টেজ আসতেছে কিনা দেখবেন, এই বিষয়গুলো করে দেখতে পারেন। তো মোটামুটি আমার আজকের যে ইনভার্টার সার্কিট এবং ইনভার্টার সার্কিট কিভাবে কানেকশন করবেন, কিভাবে ডিজাইন করবেন, এই বিষয়গুলো নিয়ে যে সম্পর্কিত ক্লাস, সেটা ক্লিয়ার। আপনারা এইখানে মনে রাখবেন যে এই যে আমি আইপিএস এর যে সার্কিটটা আপনাদেরকে দেখালাম, এই সার্কিট দিয়ে আপনি ম্যাক্সিমাম 150 ওয়াট নিতে পারবেন। মানে এইখানের যে ব্যাটারির সাহায্যে, ট্রান্সফরমারের সাহায্যে আপনি যে আউটপুটটা পাবেন, সে আউটপুটটা 150 ওয়াট। কিন্তু আপনি চাইলে সেই ওয়াটটা আরো বৃদ্ধি করতে পারেন। কিভাবে সে আরো বৃদ্ধি করবেন? এইভাবে, এই যে জাস্ট এই প্যারালালে, হ্যাঁ এটার প্যারালালে আপনি এটার প্যারালালে এইভাবে রেজিস্টর বাড়াবেন, রেজিস্টর বাড়াইয়া এখানে মসফেট বাড়াবেন। এই যে মসফেটটা দেয়া আছে, এই মসফেটটা বাড়াবেন।
সরি, মানে সহজ কথায় এই মোসফেটের প্যারালালে 2টা 3টা 4টা, এখানে যতগুলো দিবেন এখানেও ততগুলো। 2টা দিলে 300 ওয়াট, এই শুধু 2টা দিয়ে 150 ওয়াট, 4টা দিলে 300 ওয়াট, ঠিক আছে, 6টা দিলে 450 ওয়াট। এইভাবে আপনি ওয়াট বাড়াতে পারবেন। আর ওয়াট বাড়ানোর সাথে সাথে এই ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ারও বাড়াতে হবে, এই ট্রান্সফরমারের ওয়াটেজও বাড়াতে হবে। এইভাবে আপনি কি করতে পারেন, এই আইপিএস এর ওয়াটটা বৃদ্ধি করে 1 কিলোওয়াট 2 কিলোওয়াট পর্যন্ত নিতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে এই সার্কিটটাকে সিম্পল দেখে অবহেলা করার কোনো কারণ নেই। 2015 বা 14 সালের আগে যত আইপিএস ছিল, এই সারা বাংলাদেশে যত আইপিএস ব্যবহৃত হতো, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল বিশেষ আইপিএস এবং টেলিকমিউনিকেশনের আইপিএস ছাড়া বাসাবাড়ির যত আইপিএস ব্যবহার হতো এই সার্কিটটা দিয়েই হতো। এবং আমার যে ফ্যাক্টরি ছিল বা ইন্ডাস্ট্রি ছিল যেটা বলেছিলাম, সেটা হচ্ছে এগুলো বানাতাম, এগুলোর থেকেও আরো আপগ্রেড সার্কিট নিয়েও আমরা কাজ করতাম। তো এটা ধরেন আমার প্রথম সারির প্রোডাক্ট ছিল আর কি, এই ধরনের সার্কিট দিয়ে আউটপুটে বাজারে হচ্ছে যে আমরা আইপিএস সাপ্লাই করতাম। তো যেটি বলছি এটা কিন্তু কাজের আর কি, এটা মানে এমন না যে থিওরি পড়ালাম, বাস্তব না, এটা কিন্তু কমপ্লিট বাস্তব। তো আমি আমার পর্বটি মোটামুটি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই আইপিএস আর ইউপিএস এর ভিতরে সূক্ষ্ম মানে এই প্রসিডিউর মেইনটেইন করে কি ইউপিএস তৈরি করা হয়, নাকি ওটাতে আরো স্পেশাল কিছু থাকে? অবশ্যই স্পেশাল কিছু থাকে সেখানে। ওটা কি মানে জি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলেকট্রিসিটি ধরে রাখার ব্যবস্থা থাকে। ধরেন আমরা জানি কি ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করে, তো সেখানে কিছু ক্যাপাসিটর এবং কিছু ট্রানজিস্টরের সমন্বয়ে বিদ্যুৎটাকে ধরে রাখার মানে ল্যাগিং করার একটা প্রসেস থাকে। মনে করেন সাপ্লাই বন্ধ, কিন্তু সাপ্লাই বন্ধ হয়ে গেল, ইউপিএস কি করবে, সে কন্টিনিউ রিলের মাধ্যমে সাপ্লাইটাকে ঘুরাবে না, সাপ্লাইটাকে সে কন্টিনিউ ইউজ করে সে বিদ্যুৎ তৈরি করে তারপরে আউটপুটে দিবে। আর এই বিদ্যুৎ যদি বিদ্যুৎ চলেও যায়, সে বন্ধ হতে সময় নিবে, মানে সে নিজে 2-3 সেকেন্ড বা 1 সেকেন্ড প্রোডাকশন দিবে, দেওয়ার পরে তারপরে হচ্ছে যে বন্ধ হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে যেটা আইপিএসটা দেখাইলেন, এইগুলোর মান আসলে কি অনলাইন থেকে দেখে বানানো যাবে? হ্যাঁ, বানানো যাবে, যে বিভিন্ন বানানো যাবে। আচ্ছা, জি ধন্যবাদ। এখানে আমি কোনটাতে জানিয়ে দিয়েছিলাম তো, এই যে এই সার্কিটটার এই মানটা দিলে হবে, এটা কাজ করবে। জুম করা যাচ্ছে না, এই যে এটা। হ্যাঁ, আমি একবার অনেক আগে ভাই একটু চেষ্টা করছিলাম, ওই তখন দেখা গেছে কি যে 220 বানাইতে গেলে বারবার সার্কিট পুড়া যায় আর কি। মানে এক ইলেকট্রিশিয়ানের দোকানে গেছিলাম, ওনারে দিয়ে ই করেছিলাম, কিন্তু বারবার পুড়া যায়, কিন্তু এটা আসলে দীর্ঘক্ষণ স্টে করতেছিল না। কি পুড়ে যাচ্ছে? সার্কিট? হ্যাঁ হ্যাঁ, সার্কিটটা পুড়ে যাচ্ছে। 220 ভোল্টের যে আউটপুটটা, ওইটা আসলে মূলত মানে নিজেদের না, এটা বাজারে একটা পাওয়া যাইতো, মানে একটা বক্সের মতো আর কি। বিগ সার্কিট, হ্যাঁ, ওটা একটা বাজারে পাইছিলাম। বিআইসি সার্কিট, ওটা হচ্ছে কত 12 ওয়াটের, ম্যাক্সিমাম 12 ওয়াট পর্যন্ত করা যেত। বিআইসি সার্কিট, এখানে নাই। একটা বড় ট্রান্সফরমার ছিল, এই যে এই ধরনের, হ্যাঁ এই ধরনের ছিল। এখানে ট্রানজিস্টরের মতো সাদা সাদা 2টা ট্রানজিস্টরের মতো ছিল, উপরে এরকম মাথায় হিট সিঙ্ক লাগানো ছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলে? আর কি। হ্যাঁ হ্যাঁ মিলে, যে একটা স্টিলের বক্সের ভিতরে আর কি থাকতো, একটা ছোট আর কি, দামও কম ছিল অবশ্য। ওটা 12 ওয়াটের। হ্যাঁ, ওটা ডিসি বোর্ড, ডিসি দিবেন, ডিসি দিয়ে আউটপুটে যে এসিটা সেটা 12 ওয়াট পর্যন্ত দিতে পারবে। এখন ওয়াট যদি বেশি হয় সেক্ষেত্রে এটা পুড়ে যাবে। বুঝতে পারছি। ওকে, আর কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? দাদা সার্কিটটা একটু কমপ্লেক্স লাগে, এটা কিভাবে কি করতে হবে? কমপ্লেক্স তো লাগবে, আপনি ভিডিওটা বারবার দেখবেন, আমার ক্লাসের ভিডিওটা কয়েকবার দেখবেন,
ধীরে ধীরে সিম্পল হয়ে যাবে। একটা জিনিস কি মনে করেন যে আপনি বাস্তব জীবনে একটা আইসি কখনো ধরে কাজ করেন নাই বা একটা সার্কিটেই কখনো বানান নাই, সেই জায়গায় একটা আইপিএস বানায় ফেলা এটা তো মুখের কথা না। একটা আইপিএস বানাতে পারা এটা তো খুব সিম্পল কথা না, তাই না? তো এই জন্য একটা ক্লাসে, তাও আবার অনলাইনের মতো ক্লাসে, এরকম ডিসপ্লেতে দেখাইয়াই আপনি সব বুঝে যাবেন, এটা ধারণা করাটা বোকামি আর কি। একটু কয়েকবার দেখতে হবে, কয়েকবার দেখলে ধীরে ধীরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি? জি দাদা, বুঝতে পেরেছি। তো নিজে নিজে কি বানানো ট্রাই করব? আমি সাজেস্ট করি না, কারণ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়। যেহেতু এসি পাওয়ার থাকবে, ডিসি পাওয়ার হলে বাজনা টাজনা হলে না বাজলে পুড়ে যাক, অসুবিধা নেই। যেহেতু এটা এসি পাওয়ার থাকবে, আমি সাজেস্ট করি না। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে। ওকে দাদা, শুভরাত্রি।